Hello guys, welcome to my YouTube channel, and this is the day 3 of 100 days of machine learning, and I'm Bappy Ahmed. So today in this video I'm going to discuss about types of machine learning. So machine learning এর টাইপটা আসলে বিভিন্ন ডিফারেন্ট জিনিসের উপরে এটা ভ্যারি করে। তো আজকে আমরা তার মধ্যে একটি নিয়ে আলোচনা করব। সো instead of wasting the time, I will just take you through a graph. Then I will introduce you with each of everything. Okay guys, now let me discuss about that. So here I have showed you a diagram. So here you can see এখানে আসলে মেশিন লার্নিং এর বিভিন্ন ধরনের টাইপ হয়ে থাকে। তো এখানে ইউজুয়ালি মেশিন লার্নিং কে চারটা টাইপে ভাগ করা হয়। সেটা প্রথমটি হইতেছে এখানে হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং, দেন পরের টাইপটা হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং, then semi-supervised machine learning, then reinforcement machine learning. So এখানে আপনারা দেখবেন আবার সুপারভাইজড মেশিন লার্নিং কে আবার দু ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেখানে প্রথম ক্যাটাগরিটি হচ্ছে রেগ্রেশন এবং সেকেন্ড ক্যাটাগরিটি হচ্ছে ক্লাসিফিকেশন। সো সুপারভাইজড মেশিন লার্নিং কে আবার দুভাগে ভাগ করা হয়, যেটা হইতেছে প্রথমটা হইতেছে রেগ্রেশন এবং সেকেন্ডটা হইতেছে ক্লাসিফিকেশন। এবং এখানে যদি আনসুপারভাইজড মেশিন লার্নিং দেখেন, এটাকে আবার ইউজুয়ালি চারটি ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে ক্লাস্টারিং এবং ডাইমেনশনালি রিডাকশন, then anomaly detection, then association rule or association analysis. Okay, so they have just divided into this category of machine learning algorithm. Okay, so and next you can see there is a semi-supervised machine learning, and the last is reinforcement machine learning. So first of all, I'm going to discuss about supervised machine learning. So what is supervised machine learning? So let me open a file. Okay guys, so now let's discuss about supervised machine learning. So আমরা জানি আসলে মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট ডেটা, রাইট? সো আমরা যখনই মেশিন লার্নিং নিয়ে কাজ করব, আমাদের কাছে অনেক ডেটা থাকবে এবং অনেক ধরনের ডেটা সেট থাকবে। তো আমরা সুপারভাইজড মেশিন লার্নিং এ কি করি, আমাদের সুপারভাইজড মেশিন লার্নিং এ আমাদের কাছে এমন ধরনের ডেটা সেট থাকে যেখানে আসলে ইনপুট ফিচারগুলোর সাথে সাথে আমাদের কাছে আউটপুট ফিচারটাও থাকে। সাপোজ ক্লিয়ার ভাবে বলি, আসলে মনে করুন আপনার কাছে একটা ডেটা সেট আছে যেখানে আপনার ক্যাটাগরি কিছু প্রশ্ন ক্যারি করতেছে, রাইট? এবং এই প্রশ্নের সাথে সাথে আপনার যদি উত্তরগুলো আপনার যদি ডেটা সেটের ভিতরে থাকে, তো এই ধরনের ডেটা সেটে আমরা আসলে সুপারভাইজড মেশিন লার্নিং এ ব্যবহার করি। সো ফর অ্যান এক্সাম্পল, সাপোজ মনে করুন আপনি একটি হাউস প্রাইস প্রেডিকশন করবেন। ওকে, সো আপনার কাছে একটি ডেটা সেট আছে যেখানে আসলে হাউসের হচ্ছে মনে করুন আপনার কাছে একটি গিভেন হাউসের হচ্ছে এরিয়া এবং হচ্ছে হাউসটিতে আসলে কয়টি রুম আছে এবং আপনার আউটপুট ফিচারটা হচ্ছে আপনার হাউসটার প্রাইস কত হতে পারে। ওকে, সো সাপোজ এই ধরনের আপনার কাছে একটি ডেটা সেট আছে। তো এই ধরনের প্রবলেমকে আমরা বলি সুপারভাইজড মেশিন লার্নিং। সো if I write it down, so in supervised machine learning, actually we have the input feature and we have the output feature as well. Okay, so these two things usually we have in supervised machine learning. Okay, so if I write down the example, so you will see, suppose you have the data set of a house. Okay, so suppose মনে করুন আপনার কাছে একটি ডেটা সেট আছে। তো ডেটা সেটটা দেখতে এমন, সাপোজ মনে করুন আপনার ডেটা সেটের প্রথম ফিচারটি হচ্ছে এরিয়া অফ দ্য হাউস। ওকে, এরিয়া, এবং সেকেন্ড যে ফিচারটা হবে সেটা হইতেছে নাম্বার অফ রুম প্রেজেন্টেড ইন দিস হাউস, রাইট? অ্যান্ড দ্য থার্ড কলাম ইজ প্রাইস of the house. Okay, so here you can see here we have two input variable and one
আউটপুট ভেরিয়েবল। ওকে, সো এখানে আমরা এরিয়া এবং হচ্ছে নাম্বার অফ রুম, এটা আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এটা আমাদের হচ্ছে ইনপুট ডেটা, এবং বেসড অন দিস টু ফিচার উই হ্যাভ টু প্রেডিক্ট দ্য প্রাইস। ওকে, সো এখানে প্রাইসটা হইতেছে আমাদের লেভেল ডেটা, অর্থাৎ এটা আমাদের আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, সো আমাদের এই হাউসের হচ্ছে এরিয়া এবং নাম্বার অফ রুম এর উপরে বেস্ড করে আমাদের এই প্রাইসটা কত হবে সেটা প্রেডিক্ট করতে হবে। বাট সেটার জন্য আমাদের সুপারভাইজড মেশিন লার্নিংকে আমাদের আসলে হচ্ছে প্রশ্নের সাথে সাথে, অর্থাৎ ইনপুট ফিচারের সাথে সাথে আমাদের আউটপুট ফিচারটাও প্রোভাইড করতে হবে। যেমন মনে করুন এখানে আপনার সাপোজ মনে করুন আপনার এখানে হাউসের এরিয়া হইতেছে, সাপোজ মনে করুন এখানে 20 স্কোয়ার ফিট, এবং মনে করুন এখানে আপনার নাম্বার অফ রুম আছে মনে করুন 2টা, এবং আপনার হাউসটির প্রাইস হইতেছে সাপোজ মনে করুন এখানে 20 লাখ টাকা। ওকে, দেন সাপোজ মনে করুন আরেকটি আপনার কাছে হাউসের ডেটা আছে, সেটা মনে করুন সাপোজ এখানে আপনার এরিয়া হইতেছে সাপোজ মনে করুন 30 স্কোয়ার ফিট, এবং আপনার এখানে নাম্বার অফ রুম হচ্ছে 3টা, এবং আপনার এটার প্রাইস হইতেছে মনে করুন 30 লক্ষ টাকা। সো এই ধরনের আপনার কাছে একটি ডেটা আছে। সো আসলে এই ধরনের প্রবলেমকে বলা হয় সুপারভাইজড মেশিন লার্নিং প্রবলেম। ওকে, সো whenever you have the input feature and output feature as well, so we will call that in supervised machine learning. Okay, দেন আবার এই সুপারভাইজড মেশিন লার্নিং এর ভিতরে এখানে আবার দুটো ক্যাটাগরি রয়েছে, যার প্রথমটা হচ্ছে regression and another is classification. So these two categories are presented in supervised machine learning. Okay, so what is regression? আসলে regression বলতে আসলে আসলে রেগ্রেশন এবং ক্লাসিফিকেশন বোঝার আগে আসলে আমাদের এখানে বুঝতে হবে যে আসলে আমাদের ডেটার টাইপ কেমন হতে পারে। ওকে, সো ইন মেশিন লার্নিং আমাদের আসলে ডেটার টাইপ কেমন ধরনের হতে পারে। তো আমরা যদি ডেটা টাইপ আসলে দেখি, আমরা যদি ডেটা টাইপগুলো দেখি, আসলে এখানে ডেটা টাইপ এখানে বিভিন্ন ধরনের ডেটা টাইপ হয়ে থাকে, যেমন হইতেছে নিউমেরিক্যাল ডেটা টাইপ অ্যান্ড ক্যাটেগরিক্যাল। সো দিস আর দ্য টু টাইপস। ওকে, এখন নিউমেরিক্যাল ডেটাগুলো কোন ধরনের ডেটা? সাপোজ মনে করুন এখানে এজ, দেন স্যালারি, দেন হাইট, ওয়েট অ্যান্ড সো অন। ওকে, সো এই ধরনের ডেটাগুলো বলা হয় নিউমেরিক্যাল ডেটা। এবং আমরা যদি ক্যাটাগরিক্যাল ডেটার কথা চিন্তা করি, তাহলে ক্যাটাগরিক্যাল ডেটা আমরা বলতে বোঝাই হচ্ছে যেমন হচ্ছে রিভিউ বলতে যেমন আমরা কি কোনো একটা কিছু রিভিউ করলে আমরা কি বলি, যেমন গুড, অ্যাভারেজ, পোর। সো এই ধরনের ডেটাকে বলা হয় ক্যাটাগরিক্যাল ডেটা। অর্থাৎ এখানে আসলে আমরা ডেটাগুলোকে নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি না, এখানে আসলে কি আমরা টেক্সট আকারে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করি, এবং সবসময় আসলে টেক্সট আকারে রিপ্রেজেন্ট করি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে নিউমেরিক্যাল ক্যাটাগরি ব্যবহার করি, যেমন আমরা কি যখন 1 2 3 4 এই ধরনের যদি আমরা কোনো রিপ্রেজেন্ট এটা যদি করি, তাহলে এটা কি একটা কিন্তু ক্যাটাগরি রিপ্রেজেন্ট করতেছে, কারণ এখানে 4 এর ভ্যালু কিন্তু 3 এর ভ্যালুর চাইতে এখানে কিন্তু বড়, রাইট? সো এই ধরনের কিন্তু জিনিসকেও হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা বলা যায়। বাট ইউজুয়ালি আমরা ক্যাটাগরিক্যাল ডেটার ভিতরে আমরা আসলে এই টেক্সট আকারের ডেটাগুলোকে আমরা রিপ্রেজেন্ট বেশি করে থাকি। দেন আমাদের ক্যাটাগরিক্যাল ডেটার ভিতরে আরো রয়েছে, যেমন হচ্ছে জেন্ডার। So in gender, there might be male and female. Okay, so these kinds of data are called categorical data. So I think you have all understood what is the difference between numerical and categorical data. So but in numerical data there are two different category. One is continuous and another is discrete. So these are two categories presented in numerical data. So আমরা continuous ডেটাগুলোকে বলতে কি বুঝি, আমরা যখন দেখি কোনো একটা ডেটা আসলে কন্টিনিউয়াস ভ্যালু রিপ্রেজেন্ট করে, যেমন হইতেছে প্রাইস অফ এ হাউস। ওকে, সো হাউসের প্রাইস কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন 20.1K, দেন 25.5K, ওকে, দেন 30K। সো এই ধরনের কিন্তু ভ্যালুগুলোকে বলা হয় কন্টিনিউয়াস ভ্যালু। এখানে কন্টিনিউয়াস ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে, বাট আমরা যদি ডিসক্রিট ভ্যালুর কথা বলি, আসলে ডিসক্রিট ভ্যালুতে আমরা কি ব্যবহার করি, এখানে জাস্ট আমরা
রাউন্ড কোন একটা সংখ্যা এখানে ব্যবহার করি, যেমন হইতেছে 1 2 3, অর্থাৎ এখানে আপনার সাপোজ মনে করুন এখানে বলা হচ্ছে আপনার ভাই কয়টা বা বোন কয়টা। ওকে, তা আপনি কিন্তু এখানে বলবেন না যে আমার ভাই হচ্ছে 1.5 বা 2.5, রাইট? সো instead of telling that, you will tell like I have one brother or two sister or three brother. Okay, so you will just try to you'll just try to expose this discrete number, not just a continuous number in that. Okay, so these are the difference between continuous and discrete. So আমরা এখন দেখব রেগুলেশন এবং ক্লাসিফিকেশন আসলে আসলে কি। সো রেগুলেশন, ইন রেগুলেশন প্রবলেম আসলে আমরা এখানে রেগুলেশনে আসলে আমরা কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের যখনই দেখবো আমাদের কোনো একটা ডেটা সেটের ভ্যালু কন্টিনিউয়াস, তখন এটাকে বলা হয় রেগুলেশন প্রবলেম। যেমন হইতেছে কি প্রাইস অফ এ হাউস, রাইট? সো আপনার কাছে একটা এরিয়া দেওয়া আছে এবং আপনার রুম দেওয়া আছে, আপনার কাছে এরিয়া দেওয়া আছে এবং আপনার এখানে নাম্বার অফ রুম দেওয়া আছে। এখানে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে আপনার বাড়ির প্রাইসটা কত হতে পারে। ওকে, সো এটা কিন্তু প্রাইসটা কি একটা কন্টিনিউয়াস ভ্যালু, রাইট? সো প্রাইস কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যালু, বাট সো এই ধরনের কন্টিনিউয়াস ভ্যালু যখন আমাদের লেভেল ফিচার অর্থাৎ আউটপুট ফিচার হয়, তখন এটা আমরা রেগুলেশন প্রবলেম হিসেবে কাউন্ট করি। এবং ক্লাসিফিকেশনে আমরা কি করি, ক্লাসিফিকেশনে সো হোয়াট ইজ ক্লাসিফিকেশন? আমরা ক্লাসিফিকেশনে কি করি, আমরা ক্লাসিফিকেশনে আসলে ডিসক্রিট ভ্যালু নিয়ে অর্থাৎ ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে আমরা কাজ করি। সাপোজ মনে করুন আপনার এখানে স্যালারি দেওয়া আছে এবং এজ দেওয়া আছে, এবং আপনাকে প্রেডিক্ট করতে হবে আপনি কি বাইকটা কিনবেন নাকি কিনবেন না। লাইক কিনবেন নাকি কিনবেন না, অর্থাৎ 0 or 1, ইয়েস or নো। ওকে, সো যখন এই ধরনের ক্যাটাগরি আপনার কাছে থাকবে, তখন এটাকে বলা হবে ক্লাসিফিকেশন প্রবলেম। সো আশা করছি আপনারা ক্লাসিফিকেশন এবং রেগুলেশনের ভিতর ডিফারেন্সটা বুঝতে পারছেন। আমি একটা ব্রিফ সামারাইজ করতেছি। আসলে রেগুলেশনে আমরা কি করি, রেগুলেশনে আমরা আসলে কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের লেভেল ফিচারটা আমাদের কন্টিনিউয়াস ভ্যালু হয়, এবং ক্লাসিফিকেশনে আমাদের লেভেল ফিচারটা কি আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালু অর্থাৎ ডিসক্রিট নাম্বারে হয়, অর্থাৎ ইয়েস অর নো, 0 or 1। ওকে, সো এই ধরনের ক্যাটাগরি আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের প্রবলেম স্টেটের ভিতরে। সো দিস আর দ্য টপিক আই হ্যাভ টু ডিসকাস। আমরা এখন আসলে জেনে গেলাম আসলে সুপারভাইজড মেশিন লার্নিংটা কি। সুপারভাইজড মেশিন লার্নিং এ আমাদের ইনপুট ফিচারের সাথে সাথে আমাদের আউটপুট ফিচারটাও আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদমকে প্রোভাইড করতে হয়। এবং এখান থেকে আমরা কি করি, আসলে এখান থেকে আমরা ইনপুট এবং আউটপুট ফিচার প্রোভাইড করে এর মাঝে একটা রুলস আমরা জেনারেট করি, অর্থাৎ এর মাঝে আমরা একটা কি, আমরা এর মাঝে একটা ওয়েট ক্যালকুলেশন করি, এবং এই ওয়েটের উপরে বেস্ট করে আমরা পরবর্তীতে কোনো একটা কিছু প্রেডিকশন করি। সাপোজ মনে করুন এইটা আমরা আসলে একটা মেশিন লার্নিং মডেল দিয়ে আমরা ট্রেন করলাম, ট্রেন করানোর পরে আমরা যদি পরে কোনো একটা যদি আমরা সাপোজ মনে করুন কোনো একটা হাউসের যদি আমরা একটা ডেটা দিই, সাপোজ মনে করুন আমরা একটা কোনো অজানা একটা হাউসের ডেটা দিলাম, সাপোজ মনে করুন সেই হাউসটার এরিয়া হইতেছে সাপোজ মনে করেন এখানে 5 স্কোয়ার ফিট এবং সেখানে হচ্ছে আপনার বাথরুম আছে, সেখানে মনে করেন আপনার রুম আছে একটা। ওকে, সো এটার প্রাইসটা কত হবে, তখন এই ওয়েটের উপরে বেস্ট করে আসলে এটা তখন প্রেডিকশন করবে। সো এটাই আসলে সুপারভাইজড মেশিন লার্নিং। So I think you have understood that. Now let's talk about unsupervised machine learning. So আমরা দেখলাম আসলে সুপারভাইজড মেশিন লার্নিংটা কি। Now we will talk about unsupervised machine learning. So আমরা সবাই জানি সুপারভাইজড মেশিন লার্নিং এ আমরা আসলে ইনপুট এবং আউটপুট ডেটাটা আমরা হচ্ছে আমাদের সুপারভাইজড মেশিন লার্নিং এ প্রোভাইড করি। বাট আসলে আনসুপারভাইজড মেশিন লার্নিং এ আমরা যখন আনসুপারভাইজড মেশিন লার্নিং এর কথা বলি, এখানে আসলে আমাদের কোনো আউটপুট ফিচার আমাদের কাছে থাকে না, অর্থাৎ এখানে শুধু আমাদের কাছে ইনপুট ফিচার নিয়ে আমাদের কাজ করতে হয়। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, সাপোজ মনে করুন আপনার আমরা আগের এক্সাম্পলে দেখছিলাম আসলে এখানে আমরা একটা হাউস ডেটা সেট ব্যবহার করছিলাম। সাপোজ মনে করুন এখন আপনার কাছে শুধুমাত্র হাউসের এরিয়া অ্যান্ড নাম্বার অফ রুমটা দেওয়া আছে,
বাট আপনার কাছে কোনো আউটপুট ফিচার প্রোভাইড করা নেই। ওকে, আপনার কাছে কোনো মানে এর যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা আপনার কাছে নেই। সো এটাই হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং। আনসুপারভাইজড মেশিন লার্নিং এ আমাদের কাছে কি থাকে, আমাদের কাছে জাস্ট শুধুমাত্র ইনপুট ফিচারটা থাকে, বাট আমাদের কাছে কোনো আউটপুট ফিচার থাকে না। সো সো আসলে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করা হয়, আসলে আমরা তো দেখছি যে আমরা সুপারভাইজড মেশিন লার্নিং এ ইনপুট এবং আউটপুট দুটো দিয়ে আমরা একটা ওয়েট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পরবর্তীতে কোনো একটা রুলস জেনারেট করে আমরা সেটা দিয়ে পরবর্তীতে কোনো একটা নতুন ডেটা আমরা প্রেডিকশন করতে পারি। বাট ইন আনসুপারভাইজড মেশিন লার্নিং, so there is no output feature, so how can we solve this problem? Okay, so এই আনসুপারভাইজড মেশিন লার্নিং আসলে সলভ করার জন্য এখানে অনেকগুলো টেকনিক ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হচ্ছে ক্লাস্টারিং টেকনিক। ওকে, ক্লাস্টারিং। So what we do usually in clustering, suppose I'm going to give you an example. সাপোজ মনে করুন আপনার কাছে একটি ডেটা সেট আছে, মনে করুন এটা একটি এমপ্লয়ির একটা ডেটা সেট। আসলে কোন একটা এমপ্লয়ি ডেটা সেট, আসলে এই ডেটা সেটের ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেই এমপ্লয়ির এজ এবং হচ্ছে সেই এমপ্লয়ির হচ্ছে স্যালারি। সো এটা হচ্ছে একটা এমপ্লয়ি ডেটা সেট, এখানে তাই সেই এমপ্লয়ির এজ এবং এই এমপ্লয়ির স্যালারি দেওয়া আছে। এবং সাপোজ মনে করুন এখন আপনাকে এখানে প্রেডিক্ট করতে হবে এখানে কি কোনো একটা এমপ্লয়ি একটি বাইক কিনবে নাকি কিনবে না। ওকে, সো এটা আপনার প্রবলেম স্টেটমেন্ট, কিন্তু আপনার কাছে জাস্ট দেওয়া আছে এমপ্লয়ির হচ্ছে এজ এবং স্যালারি, বাট আপনার কাছে কোনো আউটপুট ফিচারটা প্রোভাইড করা নেই। সাপোজ মনে করুন এখানে একটা এমপ্লয়ির এজ হচ্ছে 28 বছর এবং হচ্ছে স্যালারি মনে করুন হচ্ছে 32K, এবং সেকেন্ড যে এমপ্লয়ি তার এজ হচ্ছে মনে করুন 30 এবং তার স্যালারি হইতেছে 40K, এবং থার্ড যে এমপ্লয়ি আছে তার মনে করুন এজ হইতেছে 25 এবং তার স্যালারি হইতেছে অ্যারাউন্ড 35K। ওকে, সো এই ধরনের মনে করুন আপনার কাছে একটি প্রবলেম স্টেটমেন্ট আছে এবং আপনাকে এখানে বলা হয়েছে যে আসলে এখানে কোন এমপ্লয়ি আসলে বাইক কিনবে এবং কোন এমপ্লয়ি আসলে বাইক কিনবে না। ওকে, তো এখন আপনি কিভাবে এটা সলভ করবেন, আপনার কাছে কিন্তু লেবেলটা করা নেই। আসলে এখানে কোন এমপ্লয়ি আসলে বাইক কিনবে, এখানে কোন এমপ্লয়ি বাইক কিনবে না, এটা আমরা আসলে কিভাবে বুঝবো, আমাদের অ্যালগোরিদম কিভাবে বুঝবে। ওকে, সো তার জন্য আমরা এখানে ক্লাস্টারিং টেকনিক ব্যবহার করি। সো what we do in clustering, suppose we just try to plot the data in a coordinate system, okay, in a dimension. So here you can see here we have just two dimension, like আমাদের এখানে দুইটা ফিচার আছে। সাপোজ একটা ফিচার হইতেছে আমাদের এজ এবং আরেকটা ফিচার হইতেছে স্যালারি। ওকে, সো এখন মনে করুন আমাদের এইরকম অনেকগুলো এখানে এমপ্লয়ি ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা যদি ডেটাটা প্লট করি, তো মনে করুন ডেটাটা দেখতে কিছুটা এমন হবে। ওকে, তো মনে করুন এখানে আমরা প্লট করার পরে দেখতে পাচ্ছি আসলে আমাদের ডেটাটা কিছুটা এমন দেখতে মনে হচ্ছে। ওকে, সো এখানে ক্লাস্টারিং টেকনিক কি করে, এখানে ও খুঁজে এখানে কিছু ক্লাস্টার খুঁজে বের করে। সাপোজ মনে করুন এটা একটা ক্লাস্টার এবং এটা একটা ক্লাস্টার। ওকে, এই দুইটা ক্লাস্টার আমাদের অ্যালগোরিদম এখান থেকে খুঁজে বের করলো। তো এই মনে করুন এটা হচ্ছে ক্লাস্টার 1 এবং হচ্ছে এটা ক্লাস্টার 2। ওকে, সো এখন যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি এখানে দেখি যাদের আসলে এজ অনেক কম এবং যাদের স্যালারিও অনেক কম, তারা আসলে কি, আমরা এখানে বলতে পারি না যে তারা আসলে বাইকটা কিনবে না। তো আমরা কি তারা বলতে পারি যে যাদের এজ কম এবং যাদের স্যালারিটাও কম তারা আসলে বাইকটা কিনবে না। বাট আসলে যাদের এজ একটু বেশি এবং যাদের স্যালারিটাও একটু বেশি তারা আসলে বাইকটা কিনবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা আসলে লেভেলগুলো খুঁজে বের করতে পারি ইন আনসুপারভাইজড মেশিন লার্নিং। নাও we can categorize, now we can লেভেল আওয়ার ফিচার, লাইক যাদের এজ একটু কম এবং স্যালারিটাও একটু কম তারা আসলে বাইকটা কিনবে না, অর্থাৎ জিরো মিনস কিনবে না, এবং যাদের এজ বেশি এবং স্যালারিটাও বেশি তারা আসলে বাইকটা কিনবে।
ওকে, সো এইভাবে যদি আমাদের কাছে আমাদের আউটপুট ফিচারটা যদি না দেওয়া থাকে, আমরা আসলে ক্লাস্টারিং টেকনিক ব্যবহার করে আমরা এই ধরনের ক্লাস্টার আমরা ডেটা থেকে খুঁজে বের করে আমরা কিন্তু এটা লেবেলিং করতে পারি। ওকে, সো এইভাবে আসলে আনসুপারভাইজড মেশিন লার্নিং দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করা হয়, এবং আনসুপারভাইজড মেশিন লার্নিংটা আসলে মেশিন লার্নিং ফিল্ডে অনেকটা হিউজ ব্যবহার করা হয়, এবং এটা অনেকটা ইন্টারেস্টিং একটা টপিক। তো এটা আপনারা একটু আগে গেলে আসলে শিখবেন। So by using unsupervised machine learning you can do a lots of thing. Okay, এটা হচ্ছে একটা টেকনিক আনসুপারভাইজড মেশিন লার্নিং এ, যেটা হচ্ছে ক্লাস্টারিং, এবং এখানে আরো কিছু টেকনিক আছে এবং আরো কিছু এখানে ক্যাটাগরি আছে যেগুলো আসলে আনসুপারভাইজড মেশিন লার্নিং এ ব্যবহার করা হয়। তার ভিতরে আরেকটি হচ্ছে সেটাকে বলা হয় ডাইমেনশনালি রিডাকশন। ওকে, ডাইমেনশনারি, sorry for my bad handwriting, reduction. Okay, so this is okay, so let me write it down again. So there is another category which is dimensionally reduction. Okay, so this is another kinds of category in unsupervised machine learning. So by using dimensional reduction, what we do exactly, আসলে ডাইমেনশনাল রিডাকশন হচ্ছে এমন একটি টেকনিক, এটা আসলে কখন ব্যবহার করা হয়? ডাইমেনশনাল রিডাকশনটা তখনই ব্যবহার করা হয় যখন আপনার কাছে আপনার ইনপুট ফিচারের পরিমাণটা অনেক বেশি। সাপোজ মনে করুন আপনি একটি ইমেজ ডেটা নিয়ে কাজ করছেন। So in image dataset you will see there would be lots of feature like so there might be like 10,000 feature you can see. Okay, so in image dataset, so that's a huge amount of feature. Okay, so if you use this feature for training your model, so your সো আপনার এখানে মডেলটা অনেক আসলে স্লো পারফর্ম করবে। এবং এখানে বলা হয় আসলে এখানে যখন আপনার কাছে অনেক ইনপুট ফিচার থাকে, এটাকে বলা হয় কার্স অফ ডাইমেনশনালিটি। তখন আপনার আসলে কি করে, আসলে এখানে ডাইমেনশনটা আসলে বাড়তে থাকে। আমরা যদি ভেক্টর স্পেস চিন্তা করি, আসলে আমরা কি আমরা মানুষ 2D এবং খুব বেশি হলে 3D ডাইমেনশনের বেশি কিন্তু আমরা কল্পনা করতে পারি না। কিন্তু এখানে দেখুন, এখানে আপনার কাছে 10,000 ডাইমেনশন, অর্থাৎ এখানে আপনার কাছে 10,000 ফিচার আছে। তো এটা তো কোনোভাবেই ভিজুয়ালাইজ করা সম্ভব না, এবং এটা অনেকটা কমপ্লেক্স একটা থিং। তো আপনার মেশিন লার্নিং অ্যালগোরিদম যখন এর উপরে পারফর্ম করবে, তো আসলে এই ডিপ ডাইমেনশনের ভিতরে আসলে প্রত্যেকটা রিলেশনটা আসলে ঠিকমতো খুঁজে পাবে না। অর্থাৎ এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আসলে ক্যালকুলেশন হইতে অনেকটা সময় লাগবে। এই জন্য আপনার এখানে ক্যালকুলেশন, অর্থাৎ আপনার মডেলের পারফরমেন্সটা এখানে অনেক স্লো হবে, এবং দেন এখানে অনেক সময় ভালো পারফরমেন্স নাও হতে পারে। এখানে there would be certain time যেখানে হচ্ছে আপনার বেশি ডাইমেনশন আসলে ভালো না, বেশি ডাইমেনশন আসলে এখানে আপনার মডেল পারফরমেন্সটা ততটা ভালো করে না। সাপোজ আমি যদি এক্সাম্পল বলি, সাপোজ মনে করুন আপনার কাছে 1000 আপনার কাছে একটা 1000 ফিচারের হচ্ছে কি একটা ডেটা সেট আছে। তো সো in dimensional reduction you can see suppose মনে করুন আপনি এখানে 500 এখানে হচ্ছে এখানে 1000 ফিচারের ভিতরে এখানে 500 ফিচার আপনার অলমোস্ট আপনার সব ধরনের ডেটার হচ্ছে রিলেশনশিপ তারা কভার করতেছে। তো আপনার তো বাকি এখানে 500 ফিচার কোনো দরকার নেই। আসলে শুধু এই 500 ফিচারটা এখানে বাড়তি আপনি এখানে ইনপুট দিতেছেন, তার ফলে কি হচ্ছে আপনার ডাইমেনশনালিটা হচ্ছে অনেকটা ইনক্রিজ করতেছে, এবং আপনি এখানে ইউ উইল গেট লাইক আ কার্স অফ ডাইমেনশনালিটি প্রবলেম। ওকে, সো এখানে আসলে এত বেশি ডাইমেনশনের দরকার নেই, যেখানে আপনার 500 ডাইমেনশনের উপরে আপনার মডেলটা অনেক ভালো পারফরমেন্স করতেছে। বাট এখানে 1000 ডাইমেনশন ইনপুট করার পরেও দেখা যাচ্ছে কি 500 ডাইমেনশনের পরে মানে আমাদের মডেলের পারফরমেন্সটা খুব ভালো আসতেছে। এখানে 500 ডাইমেনশনটা বৃদ্ধি করার ফলেও কি আমাদের মডেলের পারফরমেন্সটা খুব একটা ভালো এখানে পারফর্ম করতেছে না। সো দিস ইজ ডাইমেনশনাল রিডাকশন। সো
in dimensional reduction, we use algorithm called PCA. Okay, PCA. That means the full form of PCA is Principal Component Analysis. So this is a complex thing. এখন আপনার এটা নিয়ে কনসার্ন করার দরকার নেই, বাট আপনি যখন সামনে এটা নিয়ে একটু পড়বেন আসলে দেখবেন আসলে হোয়াট ইজ পিসিএ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। ওকে, সো আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দেখাই, সো আমি যদি একটা ডাইমেনশনালি রিডাকশন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, তো এখানে একটি ডেটাসেট আছে কল এমনিস্ট ডেটাসেট। ওকে, সো এমনিস্ট ডেটাসেটটা কি? সো এমনিস্ট ডেটাসেট হচ্ছে একটা হ্যান্ড রিটেন হচ্ছে একটা ইমেজ ডেটাসেট। সো এই ডেটাসেটে আসলে কি অনেকগুলো হ্যান্ড রিটেন এক্সাম্পল আসলে এখানে ইমেজ আকারে প্রোভাইড করা হয়, এবং এখানে প্রত্যেকটা এই ইমেজের পিক্সেল হচ্ছে 28x28। ওকে, দ্যাট মিনস এখানে আপনি যদি এই ইমেজটাকে আপনি ট্যাবুলার ডাটাতে এখানে যখন এটাকে রূপান্তর করবেন, তখন এখানে আপনার 784টা ফিচার আপনার এখানে অলমোস্ট ক্রিয়েট হবে, অর্থাৎ 28x28, দ্যাট মিনস ইকুয়াল টু 784। ওকে, সো এখানে 784টা আপনার এখানে ফিচার ক্রিয়েট হবে, এবং এই 784টা পিক্সেল ভ্যালু নিয়ে আপনাকে হচ্ছে এই ধরনের ডেটা সেটের উপরে কাজ করতে হবে। তো এখানে 784টা ফিচার, অর্থাৎ 784টা ইনপুট ফিচার, এটা একটা হিউজ একটা ফিচার। তো আপনি যদি এখানে পুরোটাই নিয়ে যদি আপনার মডেলকে এখানে ট্রেন করেন, তাহলে কিন্তু এখানে আপনার মডেলটা অনেক স্লো পারফর্ম করবে, এবং কিছু সার্টেন ফিচারের পরে কিন্তু ততটা ভালো পারফরমেন্স আপনার মডেল এখানে দেবে না। তো আমি যদি একটু বলি আসলে কি জন্য আর কি ভালো পারফরমেন্স দেবে না, তো আমি যদি একটু আপনাদের কাছে একটু এই ছবিটা একটু দেখাই, তো এখানে দেখবেন এটা হচ্ছে একটা হ্যান্ড রিটেন ডিজিটের একটা ইমেজ। তো এখানে আসলে 7 আর কি লেখা আছে। তো এখানে দেখুন এটার পিক্সেল ভ্যালু হইতেছে 28x28। ওকে, সো এখানে আসলে 784টা হচ্ছে পিক্সেল ভ্যালু দেওয়া আছে, বাট এখানে দেখুন এখানে আপনার কিন্তু 784টা আপনার পিক্সেল ভ্যালু আসলে প্রয়োজন হইতেছে না। দেখুন এখানে কিন্তু অলমোস্ট এই পার্টটুকু দেখেন আপনার কিছু এখানে কিন্তু ফাঁকাই পড়ে আছে, দেখছেন এখানে এই পার্ট একেবারে ফাঁকাই পড়ে আছে। তো এই পিক্সেলগুলো কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হইতেছে না, বাট দেখুন আমাদের কিন্তু যদি আমরা এইটুকু পিক্সেল এখান থেকে আমরা কোনো রকম ভাবে কালেক্ট করতে পারি, তাইলে কিন্তু আমাদের পিক্সেল, অর্থাৎ আমাদের এখানে ইনপুট ফিচারগুলো কিন্তু অনেকটা কমে আসতেছে, অর্থাৎ এখানে ডাইমেনশনটা অনেক কমে আসতেছে। ওকে, সো আমাদের কিন্তু প্রত্যেকটা পিক্সেল নিয়ে কাজ করার এখানে দরকার নেই। আমরা যেগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ যেই পিক্সেলগুলো আমাদের ডেটার ইনফরমেশন ক্যারি করতেছে, আমরা শুধু সেগুলো এখান থেকে রিট্রিভ করব। তো এটাই হচ্ছে ডাইমেনশনালি রিডাকশনের কাজ, এটাই হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের কাজ। তো আসলে আমি যদি একটু একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের একটা এক্সাম্পল। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো তারা এখানে কি করছে, তারা এখানে ওই এমনিস্ট ডেটাসেটটা এখানে ব্যবহার করছে, এবং এমনিস্ট ডেটাসেট দিয়ে তারা আসলে এই 784 ডাইমেনশন থেকে তারা আসলে এটা থ্রি ডাইমেনশনে এখানে ডেটাটা আর কি এখানে প্রেজেন্ট করছে। এবং দেখুন এখানে কিন্তু 784 ডাইমেনশন থেকে আসার পরেও কিন্তু দেখুন এখানে 3D যে এখানে ডাইমেনশনে দেখুন ডাটাটা কিন্তু ঠিক তাদের রিলেশনশিপটা এখনো ধরে আছে। ওকে, দেখুন প্রত্যেকটা এখানে ডেটা কিন্তু তাদের রিলেশনশিপ এখানে ক্যারি করতেছে। দেখুন আমি যদি এখানে একটু হোভার করি, মনে করুন এখানে এই গ্রিন ডেটাটার উপর যদি আমি হোভার করি, দেখুন এটার মানে কি, এটার মানে হইতেছে এটা 3। ওকে, সো এই ডেটা পয়েন্টগুলো আসলে 3 রিপ্রেজেন্ট করতেছে এখানে, এবং এখানে রেডের উপরে যদি আমি হোভার করি, এখানে দেখুন এখানে 0 রিপ্রেজেন্ট করতেছে, এবং এখানে যদি আমি এই ব্লুর উপরে হোভার করি, দেখুন এখানে 7 রিপ্রেজেন্ট করতেছে। দেখুন এখানে each and every digit you will find in 3D dimension, but at the beginning we have just 784 dimension. Okay, so that was huge. So by using principal component analysis or by using dimensional reduction, we can reduce our dimension. Okay, and we can represent our data set in a small dimension. Okay, so that is the convenience process of dimensional reduction.
So I think we all should use this kinds of technique when we will work on like a deep learning or image data set. I think this technique will help you a lot. Okay, so that was all about dimensionality reduction. Now let's discuss about another category, which is anomaly detection. Okay, so this is another category in unsupervised machine learning, and this is another technique actually we usually use in unsupervised machine learning. So anomaly ডিটেকশনে আসলে কি করি আমরা, আসলে এটার নাম শুনেই বোঝা যায় আসলে এটা আসলে কি মানে এটা আসলে ডেটার ভিতর থেকে কোনো একটা ব্যতিক্রম কিছু আসলে ডিটেক্ট করে, অর্থাৎ আমরা মনে করুন কোনো একটা ডেটাতে আসলে কোনো কিছু ব্যতিক্রম কিছু হইতেছে কিনা, এই ধরনের জিনিসপত্র আমরা কি অ্যানোমালি ডিটেকশনের মাধ্যমে কিন্তু আমরা এটা আইডেন্টিফিকেশন করতে পারি। সাপোজ ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, সাপোজ আমরা যদি আসলে ফ্রড ডিটেকশন আমরা দেখি এখনকার প্রায় ব্যাংকগুলোতে কি ফ্রড ডিটেকশন সিস্টেম আসলে ব্যবহার করে তারা। তো এখানে কি করে তারা আসলে ফ্রডগুলোকে কিভাবে আইডেন্টিফাই করে, তারা আসলে দেখে আসলে তাদের ট্রানজ্যাকশন প্রসেস এবং তাদের বিহেভিয়ার, তাদের স্যালারি, দেন ইচ অ্যান্ড এভরিথিং তারা এর উপরে বেস্ট করে তাদের আসলে অ্যানোমালি ডিটেকশনটা করে যে আসলে তাদের কোনো কিছু ব্যতিক্রম কোনো কিছু ধরা পড়ে কিনা এর ভিতর থেকে। অর্থাৎ মনে করুন এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে এবং এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু এক গ্রুপের। এখানে দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে এক গ্রুপের, বাট এখানে দেখুন হঠাৎ করে এখানে কিছু অন্য গ্রুপের মানুষ দেখেন এখানে দেখা যাইতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা ব্যতিক্রম, এখানে কিন্তু একটা অ্যানোমালি এখানে। হ্যাঁ, তো আপনি এখানে অ্যানোমালি ডিটেকশন ব্যবহার করে কিন্তু এই ধরনের ব্যতিক্রম জিনিসগুলো কিন্তু আপনি এখানে ডিটেক্ট করতে পারেন, যেগুলা আমরা এখানে আউটলায়ার্সও বলে থাকি মাঝে মাঝে। এই ধরনের জিনিসপত্র বেশিরভাগ ব্যবহার করা হয়। আমরা যদি এর অ্যাপ্লিকেশনের কথা বলি, আসলে আমরা ফ্রড ডিটেকশন, অ্যানোমালি ডিটেকশন ব্যবহার করি আসলে আমাদের কোনো একটা বিজনেস ফিল্ড বা আমরা কোনো একটা ই কমার্স সাইটে যদি কোনো একটা কাস্টমারের বিহেভিয়ার যদি একটু ব্যতিক্রম হয়, এই ধরনের জিনিসগুলো আমরা আসলে কি এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। ওকে, সো সো এটাই হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। Now let's discuss about very last topic, which is association rule. ASO or analysis. So association rule analysis. So this is another technique in unsupervised machine learning. আসলে আমরা অ্যাসোসিয়েশন রুল দ্বারা কি করি, আসলে অ্যাসোসিয়েশনের রুল দ্বারা আমরা অনেক ধরনের জিনিসপত্র আসলে সলভ করতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনারা হয়তো সবাই সুপার মার্কেটগুলো দেখছেন, বড় বড় সুপার মার্কেট, সেখানে দেখবেন সেখানে কি সেখানকার তাকগুলোতে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু একটার পর একটা সুন্দরভাবে সাজানো থাকে। হ্যাঁ, তো এখানে দেখবেন আপনি যখন এইসব সুপার মার্কেটগুলোতে ঢুকবেন তখন দেখবেন একটা প্রোডাক্টের পাশে কিন্তু আরেকটা প্রোডাক্ট রাখা থাকে। হ্যাঁ, এবং বেশিরভাগ সময় দেখবেন আপনি কোনো একটা কিছু কিনতে গেলে আপনি সাপোজ মনে করুন আপনি একটা প্রোডাক্ট কিনলেন এবং তার পাশের প্রোডাক্টটা দেখবেন আপনি সেটাও আপনার অনেক সময় কিনে ফেলবেন। কারণ এখানে কি বলা হয়, আসলে আমি যদি একটু ক্লিয়ার ভাবে বলি, আসলে সুপারমার্কেটগুলোতে আসলে একটা প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা থাকবে এটা কিন্তু ডিসাইড করাটা অনেক কঠিন। সাপোজ মনে করুন সেখানে হাজার হাজার প্রোডাক্ট থাকে, এখন কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা থাকবে এটা কিন্তু ডিসাইড করাটা অনেক কঠিন। কারণ সুপারমার্কেটগুলোতে কি করা হয়, এখানে কাস্টমার আসলে এখানে সেন্টিমেন্টগুলো অ্যানালাইসিস করা হয়। এখানে আসলে কাস্টমারের আসলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে দেখা হয় আসলে একটা কাস্টমার একটা প্রোডাক্ট কেনার পরে আসলে সে কোন প্রোডাক্টটা আসলে কিনতে পারে এবং কোন প্রোডাক্টটা তাকে রেকমেন্ড করা যায়। অর্থাৎ আমাদের সুপারমার্কেটগুলোতে একটা প্রোডাক্টের পাশে আমরা কোন প্রোডাক্টটা রাখলে কাস্টমার ওই প্রোডাক্টটাও সেই প্রথম প্রোডাক্টের পরে সেই প্রোডাক্টটাও কিনবে। ওকে, সো এই ধরনের অ্যানালাইসিসগুলো আসলে এই অ্যাসোসিয়েশন রুলের মাধ্যমে করা হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, সো দেয়ার ইজ এ কোম্পানি কল্ড ওয়ালমার্ট কোম্পানি, ওকে, ইন ইউএসএ। সো সেখানকার একটা এমপ্লয় কি করে, এটা একটা বড় একটা সুপার মার্কেট, এখানকার একটা এমপ্লয় কি করে, সে এখানে সাজেশন দেয় এখানে বেবি ডাইপারের পাশে বিয়ার রাখার জন্য, মানে খাবার যে বিয়ারটাকে। সো
সে আসলে এই ধরনের জিনিসটা আসলে সাজেশন দেয়। আসলে একটু শুনতে এটা ওয়েট মনে হলেও হ্যাঁ এটাই আসলে তারা অ্যানালাইসিস করে আসলে দেখছে যে বেশিরভাগ মানুষজনই বেবি ডাইপার কেনার পরে তাদের বেয়ার কিনতে ইচ্ছা হয়। ওকে, সো এই জিনিসটা আসলে অ্যাসোসিয়েশন রুল অ্যানালাইসিসের মাধ্যমে এটা বের করা যায়। আসলে এটা কিভাবে করা যায়, আহ, মনে করুন আপনার একটা সুপারমার্কেট আছে এবং সেখানে আপনি আপনার প্রিভিয়াস বছরের অনেকগুলো ডেটা, অর্থাৎ আপনার কাছে সেখানে প্রিভিয়াস কাস্টমারের অনেক ডেটা আছে। তো সেখানে আপনি অ্যানালাইসিস করে দেখলেন বেশিরভাগ কাস্টমার কি সেখানে রুটি কেনার পরে তারা ডিমটাও বেশিরভাগ কিনছে। ওকে, সো এই ধরনের প্রিভিয়াস ডেটাকে কাজে লাগে তারা আসলে এই ধরনের অ্যাসোসিয়েশন রুলকে কাজে লাগে তারা আসলে কাস্টমার সেগমেন্টেশন, অর্থাৎ কাস্টমার যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে, দেন প্রত্যেকটা প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা থাকবে এই ধরনের জিনিসগুলো আসলে ডিসাইড করা হয় ইন অ্যাসোসিয়েশন রুল অ্যানালাইসিস। ওকে, সো this is a really interesting thing, like I will put this link in my description. আসলে আমি এই স্টোরিটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি সময় পান একটু পড়ে দেখতে পারেন। এটা অনেকটা একটা মজার, আসলে এটা পড়লে বুঝতে পারবেন আসলে মেশিন লার্নিং দিয়ে কি কি করা সম্ভব আসলে। যে বেবি ডাইপারের পাশে বিয়ারের বোতল। ওকে, সো আই থিঙ্ক দ্যাট সাউন্ডস উইয়ার্ড। ওকে, সো let it go. So it was all about unsupervised machine learning. So yeah, this was all about unsupervised machine learning. Now we are going to discuss about semi-supervised machine learning. So now let's discuss about semi-supervised machine learning. So what is semi-supervised machine learning? Okay, so আমরা এতক্ষণ দেখলাম আমরা supervised machine learning এ আমাদের কাছে ইনপুট ডেটাও থাকে এবং আমাদের কাছে লেবেল ডেটাটাও থাকে, অর্থাৎ আমাদের কাছে আউটপুট ডেটাটাও থাকে। বাট আনসুপারভাইজড মেশিন লার্নিং এ কি আমাদের কাছে শুধু ইনপুট ডেটাটা থাকে, অর্থাৎ আমাদের কাছে আমাদের কাছে শুধু ইন্ডিপেন্ডেন্ট ফিচারটা থাকে, বাট আমাদের কাছে কোনো ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের কাছে কোনো লেবেল ডেটা থাকে না। অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট ডেটার উপরে বেস্ট করে আমাদের এই লেবেলটা আমাদের জেনারেট করতে হয়, রাইট? অ্যান্ড ইন সেমি সুপারভাইজড মেশিন লার্নিং আসলে এটা একটা ইন্টারেস্টিং একটা টাইপ অফ মেশিন লার্নিং, বিকজ in any kinds of data set লেবেলিংটা আসলে কি অনেকটা ব্যয়বহুল একটা জিনিস, কারণ আসলে ডেটা কিন্তু অনেক ধরনের হতে পারে। আপনি কিন্তু ডেটা অনেক জায়গা থেকে কালেক্ট করতে পারেন। সাপোজ মনে করুন আপনি একটি ডগ ক্লাসিফায়ার তৈরি করবেন, সেখানে কি করতে পারেন, আপনি কিন্তু গুগল থেকে এখন ওয়েব স্ক্র্যাপিং করে কিন্তু আপনি অনেকগুলো ডগের আপনি কিন্তু পিকচার আপনি এখান থেকে স্ক্র্যাপ করতে পারেন। বাট after scrapping those picture, what you will do? Okay, you have to do the labeling of this picture. Okay, so এই লেবেলিং করাটাই হচ্ছে অনেকটা ব্যয়বহুল। এর জন্য আপনাকে অনেক সময় এমপ্লয় রাখতে হয়, প্রত্যেকটা এমপ্লয় আপনাকে স্যালারি প্রোভাইড করতে হয়, প্রত্যেকটা কুকুরের পাশে আসলে কুকুর লেবেল করা এবং প্রত্যেকটা বিড়ালের পাশে বিড়াল লেবেল করা, এখানে মিলিয়ন ডেটা। তো এখানে কিন্তু আপনার এই ধরনের লেবেলিং করার প্রয়োজন পড়ে, তো এটা আসলে অনেক কস্টলি। সো এই সমস্যা সমাধানের জন্য রিসার্চাররা কি মনে করলো, তারা এমন একটি সিস্টেম তৈরি করবে যেখানে কি তারা দুই একটা জাস্ট পিকচারের লেবেল করে দেবে এবং অটোমেটিক্যালি বাকি পিকচারগুলোতেও ওই ধরনের লেবেলগুলো হয়ে যাবে। তো আমরা কিন্তু সবাই গুগল ফটো অ্যাপটা ইউজ করছি, রাইট? সো ইন গুগল ফটো অ্যাপ ইউ উইল সি মোস্ট অফ দ্য টাইম কি করে গুগল ফটো অ্যাপটা, দেখবেন আপনার যখন ওখানে অনেকগুলো আপনি ছবি রাখা থাকে, সেখানে কিন্তু আপনার কিছু কিছু ছবি কিন্তু সে হচ্ছে কি মানে এখান থেকে ডিভাইড করে ফেলে। সাপোজ মনে করুন আপনার ফ্যামিলি পিকচারগুলো আলাদা এবং আপনার কোনো একটা ঘুরতে যাওয়া পিকচারগুলো আলাদা। হ্যাঁ, এই ধরনের পিকচারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সে ভাগ করে ফেলে এবং সেখান থেকে কি করে অনেক সময় দেখবেন কোন একটা পিকচার সে আসলে বলবে আসলে এই পিকচারের এই মানুষটি কে এখানে। তো আপনি যখন ওখানে লিখে দেবেন এটা আমার পাপা বা এটা আমার মামা, তো তখন কি হবে, এটা অটোমেটিক্যালি কিন্তু ওই যে ব্যক্তিটা অটোমেটিক্যালি কি করবে যে ওই ফটোতে থাকা ওই ব্যক্তিটা আপনি এইমাত্র তাকে একটা লেবেল করে দিলেন এটা আমার পাপা বা এটা আমার মামা, তো এটা অটোমেটিক্যালি ওই যে ব্যক্তিটা আছে, এটা অটোমেটিক্যালি ওই যে ব্যক্তিটা আপনার
ফটোর ভিতরে আছে প্রত্যেকটা জায়গায় ওই ব্যক্তির কিন্তু সে লেবেল করে দেবে যে এটা আপনার পাপা বা এটা একটা মামা। ওকে, সো এই ধরনের সেমি সুপারভাইজড মেশিন লার্নিং কাজে লাগে এই ধরনের লেবেলিং গুলো আর কি করা হয়। তো দেখুন আপনি কিন্তু এখানে এক দুইটা জাস্ট লেবেল করে দিচ্ছেন এবং আপনার ওই ক্যাটাগরি সবকিছুই কিন্তু আসলে ওই লেভেলে অন্তর্গত হয়ে যাচ্ছে। ওকে, সো this is the convenience in semi-supervised machine learning, and I think you have understood what is semi-supervised machine learning. We will talk about reinforcement machine learning. আসলে reinforcement learning টা হচ্ছে একটা কি একটা very interesting একটা topic. So reinforcement learning আসলে এখনকার দিনে অনেকটা একটা জনপ্রিয় একটা machine learning strategy. So রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিংটা কি আমরা আসলে আমরা দেখছি যে সুপারভাইজড মেশিন লার্নিং এ আমরা ইনপুট আউটপুট ডেটা প্রোভাইড করি এবং আনসুপারভাইজড লার্নিং এ জাস্ট শুধুমাত্র ইনপুট ডেটাটা প্রোভাইড করি এবং সেমি সুপারভাইজড লার্নিং আমরা কি এই ধরনের লেবেলিং আমরা ইনপুট ডেটার উপরে কিন্তু আমরা লেবেলিং করতে পারি। ওকে, but in reinforcement learning we don't provide any kinds of data. Okay, we just build our model like from scratch. Okay, so we don't provide any kinds of data in reinforcement learning. So what does it mean? আমরা reinforcement learning এ আমরা কোনো এখানে ডেটা আসলে আমাদের মডেলকে প্রোভাইড করি না। আমরা মডেলটা বিল্ড করার পরে আমরা মডেলকেই আমরা কোনো একটা এনভায়রনমেন্টে দিয়ে সেখানে কিন্তু মডেলটা আস্তে আস্তে সেখান থেকে শিখতে থাকে, সেখান থেকে অটোমেটিক সে ডেটা অবজার্ভ করে এবং সেই ডেটা দিয়ে কি সে তার সেই ডেটা থেকে কিন্তু সে অটোমেটিক্যালি শিখতে থাকে, লাইক একটা ছোট বাচ্চার মতো। কারণ একটা ছোট বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন তারা কি করে, তারা আসলে এনভায়রনমেন্ট এবং তাদের আশেপাশে থাকা পরিবেশ থেকে আসলে কিন্তু অনেক কিছু শেখে আস্তে আস্তে, রাইট? যে এটা ভালো, এটা খারাপ, এটা এটা এই জিনিস, এটা ওই জিনিস, ও কিন্তু অটোমেটিকলি এটা আসলে শিখতে থাকে। তো সিমিলারলি রিইনফোর্সমেন্ট লার্নিংটা সেভাবে কাজ করে। এটি আসলে এনভায়রনমেন্ট থেকে আসলে অনেক কিছু automatically নিজে নিজে শিখতে পারে। So for an example, I have showed you an image. So here you can see this is a reinforcement machine learning problem. So in reinforcement machine learning আমরা আসলে অ্যালগরিদমটাকে এজেন্ট বলে ডাকি। ওকে, সো এখানে আমরা আমাদের অ্যালগরিদমটাকে এজেন্ট বলি এবং এখানে কি হয়, এই এজেন্টকে আমরা একেবারে মানে নতুন মানে কোনো কিছু ডেটা প্রোভাইড না করে আমরা আসলে কোনো একটা এনভায়রনমেন্ট এখানে ছেড়ে দিই এবং ছেড়ে দেওয়ার ফলে কি সে কিন্তু এনভায়রনমেন্ট থেকে আসলে অনেক কিছু শেখার ট্রাই করে। সাপোজ মনে করুন এখানে দেখুন, এখানে আমরা একটা এজেন্টকে ছেড়ে দিয়েছি এবং এখানে এজেন্টের কাছে কিন্তু দুটো অপশন আছে, অর্থাৎ এখানে দেখুন সে কি পানির কাছে যাবে নাকি আগুনের কাছে যাবে, অর্থাৎ এখানে কোনটা ভালো কোনটা মন্দ সে কিন্তু এখন জানে না। বাট সে একটা তার ভিতরে একটা রুলস জেনারেট করা আছে যে তাকে কোনো একটার কাছে যাইতেই হবে এবং সে দেখুন এখানে হঠাৎ করে কিন্তু সে আগুনের কাছে গেল এবং আগুনের কাছে যাওয়ার পরে দেখুন এখানে তার একটা রিওয়ার্ড পয়েন্ট কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। ওকে, অর্থাৎ এখানে দেখুন সে -50 পয়েন্টস এখান থেকে কমে গেছে। তার মানে কি, যখন এখানে রিওয়ার্ড পয়েন্টটা অর্থাৎ এখান থেকে এটা কমে যাচ্ছে তখন কিন্তু এটা বুঝতে পারছে যে না, এটা আমার জন্য ক্ষতিকর, আসলে আমাদের এটা এটা কিন্তু আমার জন্য ক্ষতিকর। সো আমি এরপরে এখানে না গিয়ে আমি ওই অবজেক্টের কাছে যাব। ওকে, সো এইভাবে আসলে এনভায়রনমেন্টের আসলে রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে আসলে এটা তার পলিসি পরিবর্তন করে এবং তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তার যে ফিউচার যে ডিসিশনটা সেটা সে ইমপ্রুভ করতে পারে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইক সেলফ ড্রাইভিং কার, এখনকার দিনে সেলফ ড্রাইভিং কারগুলো আসলে এই রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং এর হচ্ছে অ্যাপ্লিকেশন। এগুলো কি এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া হয় এবং এটা অটোমেটিক্যালি সেখান থেকে আসলে অনেক কিছু শিখতে থাকে, আসলে কিভাবে ড্রাইভ করতে হবে এবং কোনটা কি এবং কোনটা থেকে কি কি করলে আসলে মানে এফিশিয়েন্টলি ড্রাইভ করা যাবে। ওকে, সো এই ধরনের জিনিসপত্র কিন্তু এগুলা কিন্তু রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং এর অ্যালগরিদম। সো সো এটাই হচ্ছে টাইপস অফ মেশিন লার্নিং। আমরা আসলে দেখলাম এখানে অনেক ধরনের মেশিন লার্নিং। So as a beginner you have to know all of this machine learning technique, like so whenever you will get any problem you just have to know like what kinds of problem it is. Okay, so আপনাকে প্রথমেই কিন্তু খুঁজে বের করতে হবে এটা কোন ধরনের আসলে টাইপস এর ভিতরে পড়তেছে ইন মেশিন লার্নিং। ওকে, সো আপনি যদি বিগিনার হন আপনাকে অবশ্যই এই
মানে টপিকগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট পেলে যেন আপনি বলতে পারেন যে আসলে এটা কোন মেশিন লার্নিং এর ভিতরে পড়তেছে এবং কোন মেশিন লার্নিং এর টাইপ এটা ফলো করতেছে। ওকে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এটা আপডেট করতে হবে। সো yeah, this was all about from me, and I think I have explained all this thing. So if you like my videos, so please consider a subscribe, and please hit the right button, and please support me guys, and never give up. Just stay focused on your dream, and just try to keep learning. Okay, so yeah, so thank you so much guys for watching this video, and I will see you next time.